তাপগতিবিদ্যার লেকচার 5 আপনাদের সবাইকে স্বাগতম। আমরা গত লেকচারে 4টা তাপগতীয় প্রক্রিয়া পড়েছিলাম: সমচাপ, সমায়তন, সমুষ্ণ আর হচ্ছে রুদ্ধতাপীয়। এই 4টা তাপগতীয় প্রক্রিয়ায় মেইনলি বলেছিলাম প্রশ্ন আসবে সমুষ্ণ আর রুদ্ধতাপীয় প্রক্রিয়া থেকে। আজকে কেবলমাত্র এই লেকচারে সমুষ্ণ এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো আমরা সলভ করব। এখানে 7টা প্রবলেম নিয়ে আসা হয়েছে। এই 7টা প্রশ্ন যদি ভালো করে সলভ করতে পারেন, আশা করছি সমুষ্ণ রুদ্ধতাপীয় প্রক্রিয়ার যে কোনো প্রশ্ন আপনারা সলভ করতে পারবেন। এই 7টা খুবই ইম্পর্টেন্ট, পারলে নোট করে ফেলবেন। এই 7টা পারলে সমুষ্ণ রুদ্ধতাপ থেকে প্রশ্ন করে ইনশাআল্লাহ আপনাকে আটকাতে পারবে না। চলুন, এই সমুষ্ণ প্রক্রিয়া রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় সূত্রগুলো একটু মনে করে দিই আপনাদের। সমুষ্ণ প্রক্রিয়া বয়লের সূত্র মেনে চলে P1 B1 সমান P2 B2। সমুষ্ণ প্রক্রিয়ার কৃতকাজের সূত্র W সমান ছিল nRT ln B2 by B1। এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় সূত্র ছিল 3টা। একটা ছিল PB টু দি পাওয়ার গামা সমান ধ্রুবক, আরেকটা ছিল TB টু দি পাওয়ার গামা মাইনাস 1 সমান ধ্রুবক, একটা ছিল TP টু দি পাওয়ার 1 মাইনাস গামা বাই গামা সমান ধ্রুবক। এরপর W সমান ছিল nR বাই গামা মাইনাস 1 T1 মাইনাস T2, nR বাই গামা মাইনাস 1 T1 মাইনাস T2। আর যদি nR বাই 1 মাইনাস গামা দেন তখন ওই T1 মাইনাস T2 না দিয়ে T2 মাইনাস T1 দিবেন। যাই হোক, এখন আমরা একটু প্রবলেমগুলোতে যাই আস্তে আস্তে। প্রথম যে প্রবলেম সেটা একটু খেয়াল করেন। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুমণ্ডলীয় চাপে, তাহলে বায়ুমণ্ডলীয় চাপ মানে 1 atm চাপে বা 1,01,325 প্যাসকেল চাপে আবদ্ধ শুষ্ক বায়ুকে, আচ্ছা আবদ্ধ শুষ্ক বায়ু হঠাৎ বলছে, হঠাৎ সন্নমিত মানে হচ্ছে সংকুচিত, সন্নমিত মানে হচ্ছে সংকুচিত। হঠাৎ যখন বলবে মাথায় রাখবেন সমুষ্ণ প্রক্রিয়া ছিল ধীর প্রক্রিয়া আর রুদ্ধতাপীয় প্রক্রিয়া ছিল দ্রুত প্রক্রিয়া। তাহলে যখনই হঠাৎ শব্দটা উচ্চারণ করবে, দ্রুত শব্দটা উচ্চারণ করবে, বিস্ফোরণ শব্দ উচ্চারণ করবে, সেখানে মাথায় রাখবেন রুদ্ধতাপীয় প্রক্রিয়া সংঘটিত হবে। আর যেখানে ধীরে ধীরে, আস্তে, স্লো এই টাইপের শব্দগুলো উচ্চারণ করবে সেটা মনে করবেন সমুষ্ণ প্রক্রিয়া। তাহলে এটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া করতে হবে। আয়তন কতটুকু করা হলো? আয়তন অর্ধেক করা হলো। আয়তন অর্ধেক করা হলো। প্রশ্ন হচ্ছে চূড়ান্ত তাপমাত্রা ও চূড়ান্ত চাপ নির্ণয় করো। গামার মান দিয়ে আছে এখানে। প্রশ্ন হচ্ছে চূড়ান্ত তাপমাত্রা ও চূড়ান্ত চাপ নির্ণয় করো। একটু খেয়াল করেন, আমাদের তাহলে T1 দিয়ে আছে 25 ডিগ্রি সেলসিয়াস, এটাকে 298 কেলভিন হবে। আর বায়ুমণ্ডলীয় চাপ P1 হচ্ছে 1 atm। তারপর আয়তন অর্ধেক করা হলো। তাহলে আয়তন যদি অর্ধেক করা হয় তাহলে B2 সমান হবে হাফ অফ B1। এই 3টা তথ্য আমাদের দেওয়া আছে। আয়তন যেহেতু অর্ধেক করা হলো তাহলে B2 সমান হাফ অফ B1। এখন আমাদের বের করতে হবে চূড়ান্ত তাপমাত্রা। চূড়ান্ত তাপমাত্রা তাহলে আমরা এটাই প্রথমে করি। আমরা সূত্র জানি TB দিয়ে করতে হবে T1 V1 টু দি পাওয়ার গামা মাইনাস 1 সমান T2 B2 টু দি পাওয়ার গামা মাইনাস 1। এখানে আপনি B2 এর জায়গায় যদি হাফ অফ B1 দেন, B1 কিন্তু চলে যাবে। গামার মান দেওয়া আছে, T1 এর মান দিয়েছে, এখান থেকে T2 মান বের করে ফেলতে পারবেন। আপনি এখানে T2 এর মান পাবেন 393.21 কেলভিন। একটু কষ্ট করে এখানে যে ক্যালকুলেশনটা আছে একটু নিজে সলভ করার চেষ্টা করবেন। একটু করে দিলে মনে ভালো হয়। আচ্ছা একটু করে দিই আপনাদের। আমাদের বের করতে হবে T2 এর মান। তাহলে T2 সমান T1 ইন্টু যদি B2কে এই পাশে নিয়ে আসি তাহলে এটা আসবে V1 টু দি পাওয়ার গামা মাইনাস 1 ডিভাইড বাই V2 টু দি পাওয়ার গামা মাইনাস 1 এরকম আসবে। এরপর লাইনটা একটু দেখেন। তাহলে আমরা T2 সমান লিখতে পারি T1 ইন্টু এটাকে V1 বাই B2 হোল টু দি পাওয়ার, যেহেতু পাওয়ার সেম গামা মাইনাস 1 একসাথে লিখতে পারি। তাহলে T1 ইন্টু আমরা জানি এখানে B2 সমান হাফ অফ B1, তাহলে এখানে হবে হাফ অফ B1 আর উপর হবে B1 হোল টু দি পাওয়ার গামা মাইনাস 1। এরপর দেখেন T1 এর মান কত জানি আমরা? T1 এর মান 298 ইন্টু এটা V1 কিন্তু চলে যাবে, কাটাকাটি যাবে। হাফ যদি উল্টে যায় তাহলে এটা 2 টু দি পাওয়ার গামার মান হচ্ছে 1.4 মাইনাস 1। এখানে আপনি মান পাবেন 393.21 কেলভিন। সিমিলার ওয়েতে আপনি যদি P1 V1 টু দি পাওয়ার গামা সমান P2 V2 টু দি পাওয়ার গামা যদি করেন
এখান থেকে আপনি P2 মান পেয়ে যাবেন। P2 মান আপনি পাবেন 2.62 ATM, এটা পাবেন। এটা স্ক্রিনশট নিয়ে রাখেন, আমি পরের অঙ্কে যাব। স্ক্রিনশট নিয়ে রাখেন, পরের অঙ্কে যাব। এটাতে খেয়াল করেন, এই কোশ্চেনে বলা হচ্ছে একটি সিলিন্ডারে 300 কেলভিন তাপমাত্রা দেওয়া আছে, 10⁶ প্যাসকেল চাপ দেওয়া আছে, 0.001 মিটার কিউব গ্যাস আবদ্ধ আছে। তাহলে তাপমাত্রা, চাপ এবং আয়তন দেওয়া আছে। গ্যাসটিকে প্রথমে সমুষ্ণ প্রক্রিয়া, তাহলে প্রথমে সমুষ্ণ প্রক্রিয়ায় প্রসারিত করা হলো, পরে রুদ্ধতাপীয় প্রক্রিয়া প্রসারিত করা হলো। আচ্ছা, পরে রুদ্ধতাপীয় প্রক্রিয়া আবার প্রসারিত করা হলো। তাহলে প্রথমে সমুষ্ণতে, পরে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়। প্রতি ক্ষেত্রেই প্রসারণের অনুপাত 1:2। প্রতি ক্ষেত্রেই প্রসারণের অনুপাত 1:2। আচ্ছা, প্রসারণে মোট কাজের পরিমাণ নির্ণয় করো। তাহলে এটা যদি আমি একটু ফ্লোচার্ট আকারে দেখাতে চাই, তাহলে এবং এটা এরকমই হবে। 300 কেলভিন ছিল, 300 কেলভিন, এটা 10⁶ প্যাসকেল হবে, 10⁶ প্যাসকেল। তারপর এটা 0.001 মিটার কিউব হবে। এখান থেকে প্রথমে এটা প্রসারিত হবে, কোন প্রক্রিয়া বলেন তো? সমুষ্ণ প্রক্রিয়া প্রসারিত হবে, সমুষ্ণ প্রক্রিয়া প্রসারিত হবে। যেহেতু সমুষ্ণ প্রক্রিয়া, এখানে তাপমাত্রা সেম থাকবে, 300 কেলভিনে থাকবে, 300 কেলভিন। চাপ চেঞ্জ হয়ে যাবে, চাপ চেঞ্জ হয়ে কত হবে সেটা আমাদের বের করতে হবে, হয়তো জানি না বের করতে হয় কিনা, আমরা আগে দেখি কী দেওয়া আছে। তাহলে চাপ P1 B1 = P2 B2, ওই অনুসারে চাপটা চেঞ্জ হবে। আমি আবার বলছি, এখান থেকে এনে চাপ চেঞ্জ হবে P1 B1 = P2 B2, এই সূত্র অনুসারে। প্রতি ক্ষেত্রে প্রসারণ অনুপাত 1:2 বলা আছে। তাহলে আগে যদি 1 হয়, পরবর্তী আয়তন হচ্ছে 2, তার মানে আয়তন দ্বিগুণ হবে, দ্বিগুণ। তাহলে এখানে 0.001 মিটার কিউব যদি হয়, এখানে হবে 0.002 মিটার কিউব, 2 মিটার কিউব, সরি 0.002 মিটার কিউব। এটা আশা করি ক্লিয়ার আপনাদের। 1:2 মানে দ্বিগুণ আয়তন। এরপর আচ্ছা, ওই সমস্ত প্রক্রিয়া আয়তন দ্বিগুণ হলে চাপ অর্ধেক হয়। তাহলে এটা 1/10⁶ হবে, 1/2 × 10⁶ প্যাসকেল। সমস্ত প্রক্রিয়া যখন আয়তন দ্বিগুণ হয়, চাপ অর্ধেক হয়, কারণ P1 B1 = P2 B2। এখান থেকে পরবর্তী ধাপে যাবে, এটা যাবে হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়। এই রুদ্ধতাপীয় প্রক্রিয়া যখন এখানে আসবে, স্যার রুদ্ধতাপীয় প্রক্রিয়ার তাপমাত্রা, চাপ, আয়তন সবই চেঞ্জ হয়, এখানে আয়তন বলছে কত? প্রসারণ অনুপাত 1:2 মানে দ্বিগুণ। তাহলে এখানে যদি আয়তন 0.002 হয়, তাহলে এখানে আয়তন হবে 0.004 মিটার কিউব। তাহলে এখানে চাপ কত জানি না, এখানে তাপমাত্রা কত তাও জানি না। তাহলে এটা আশা করি ক্লিয়ার আপনাদের। এই জাস্ট এই ইয়াটা যদি, ফ্লোটা যদি আপনি বুঝেন, তাহলে আশা করি এই প্রশ্ন আপনাকে আটকাতে পারবে না। বলছে প্রসারণে মোট কাজের পরিমাণ নির্ণয় করো। আচ্ছা, প্রসারণে মোট কাজের পরিমাণ, এখানে প্রসারণ কয়টা? দুইটা, একটা সমষ্ণ প্রসারণ, একটা রুদ্ধতাপীয় প্রসারণ। তাহলে উভয় প্রসারণের জন্য কাজ বের করে যোগ করে দিলে মোট কাজ পেয়ে যাবো আমরা। চলেন করি একটা। আমরা সমষ্ণ প্রক্রিয়া কৃত কাজের সূত্র আমরা জানি nRT ln V2/V1, V2/V1। তাহলে এখানে জাস্ট এটাই তো আমাদের সমষ্ণ প্রক্রিয়া, তাই না? n কি আমি জানি? স্যার এখানে দেখেন তো, n কি আমি জানি? n কি আমাকে দেওয়া আছে মূল সংখ্যা। মাথায় রাখবেন, কোন একটা গ্যাসের, আদর্শ গ্যাসের তাপমাত্রা, চাপ, আয়তন, আমি আবার বলছি, তাপমাত্রা, চাপ, আয়তন যদি আপনি জানেন, আপনি ইজিলি আপনি কী বের করতে পারবেন? তাপমাত্রা, চাপ, আয়তন যদি আপনি জানেন, আপনি ইজিলি মূল সংখ্যা বের করতে পারবেন। PV = nRT, n = PV/RT। এই যে n = PV/RT দিয়ে আমি প্রথমে মূল সংখ্যা বের করব। n = PV/RT। P কত? এই যে দেওয়া আছে, দেখেন না, এই জাস্ট এই বক্সটা দেখেন। P হচ্ছে 10⁶, RB হচ্ছে 0.001, আর R হচ্ছে 8.31, T হচ্ছে 300। জাস্ট এই ঘরের মানগুলো এখানে বসিয়ে দেন। n এর মান পাবে 0.4 মোল। এই মানগুলো আমরা এখানে বসাবো, 0.4, 8.31। তাপমাত্রা কত দেখেন তো? তাপমাত্রা এখানে তাপমাত্রা কিন্তু চেঞ্জ হয় না, এইখানেও 300, এখানে 300, তাহলে তাপমাত্রা 300 হবে। 300 ইন্টু লন V2/V1। B2 কত দেখেন? B2
0.002 আর B1 কত দেখেন 0.001। এখানে আপনি W1 পেয়ে যাবেন, W1 সমান হচ্ছে 691.2 জুল। W1 সমান হচ্ছে 691.2 জুল। তাহলে সমস্ত প্রক্রিয়াকৃত কাজ আমি পেয়ে গেলাম। এরপর কোন প্রক্রিয়াকৃত কাজ বের করতে হবে? রুদ্ধতাপীয় প্রক্রিয়াকৃত কাজ বের করতে হবে। আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়াকৃত কাজের সূত্র জানি, W2 সমান বলেন তো NR ডিভাইড বাই গামা মাইনাস 1 T1 মাইনাস T2, T1 মাইনাস T2। আচ্ছা, এখানে যে রুদ্ধতাপীয় প্রক্রিয়া আমাদের এই জায়গায় দেখেন, এই জায়গায় আমি T1 জানি, কিন্তু এই জায়গায় যে T2 ছিল সেই T2 কিন্তু আমি জানি না। তা আমাকে প্রথমেই T2 এর মানটা বের করতে হবে। এখানে আমি V1 জানি, V1, এখানে আমি V2 জানি, তাহলে V1 V2 জানি, এখানে আমি T1 জানি, এখানে আমি T2 জানি না। জাস্ট এধাপে দেখেন। তাহলে আমি T আর V দিয়ে একটা রুদ্ধতাপীয় প্রক্রিয়ার সূত্র জানতাম না। দেখেন তো T1 V1 টু দি পাওয়ার গামা মাইনাস 1 সমান T2 V2 টু দি পাওয়ার গামা মাইনাস 1, এরকম জানতাম আমরা। এইখান থেকে আমরা অবভিয়াসলি T2 বের করতে পারবো। স্যার একটু মাথায় রাখবেন, এখান থেকে যে আমরা T2 বের করব, এখানে কিন্তু উপরে গামার মান বলা নেই, কোথাও গামার মান বলা নেই। যখন গামার মান বলা থাকবে না সেক্ষেত্রে গামার মান আমরা 1.4 ধরবো। আমি আবার বলছি, গামার মান বলা না থাকলে 1.4 ধরে করবেন। এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে গামা 1.67, দ্বিপারমাণবিক গ্যাসের জন্য গামা হচ্ছে 1.40, আর বহু পারমাণবিক গ্যাসের জন্য গামা হচ্ছে 1.33। সেক্ষেত্রে আমাদের এই প্রকৃতিতে ম্যাক্সিমাম গ্যাস হচ্ছে দ্বিপারমাণবিক গ্যাস, 78% নাইট্রোজেন, 20% অক্সিজেন। তাহলে এই বেশিরভাগ গ্যাস যেহেতু দ্বিপারমাণবিক, আমরা গামার মান 1.4 ধরে ম্যাথ করে ফেলবো। আচ্ছা আসেন, এখান থেকে T2 আসবে 227.35 কেলভিন। তো T2 পেয়ে গেলাম। এই T2 আর T1 এর মান যদি এখানে বসাই দিই, N হচ্ছে 0.4 ছিল, আর R হচ্ছে 8.31, গামা 1.4 মাইনাস 1, T1 ছিল 300, আর T2 হচ্ছে 227.35। এখান থেকে আপনি W2 এর মান পাবেন 603.65 জুল। W1 আর W2 যোগ করলে আপনি মোট কাজ পেয়ে যাবেন, এটা 1294.85 আসবে। আমি আবার বলছি, আপনি θ1 এবং θ2 যোগ করেন, W1 আর W2 যোগ করেন, সেক্ষেত্রে আপনি মোট কাজ পেয়ে যাবেন। W1 আর W2 যদি যোগ করেন সেক্ষেত্রে আপনি মোট কাজ পেয়ে যাবেন। স্ক্রিনশট নিয়ে রাখেন। পরে মেতে যাব। 3 নম্বর দেখেন। 3 নম্বর বলছে, তাপ পরিবাহী ও অপরিবাহী পদার্থের তৈরি দুটি ঘর্ষণহীন পিস্টনযুক্ত সিলিন্ডার। আচ্ছা, এটা তাপ পরিবাহী বলছে না? তাপ পরিবাহী মনে আছে আপনাদের সমষ্টি এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়া পড়ানোর সময় কি বলেছিলাম? তাপ পরিবাহী বললে সমষ্টি প্রক্রিয়া, আর তাপ অপরিবাহী বা কুপরিবাহী বা অন্তরক পদার্থ বললে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। আচ্ছা, তাহলে এটা হচ্ছে সমষ্টি প্রক্রিয়া, আর এটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। দুটি ঘর্ষণহীন পিস্টনযুক্ত সিলিন্ডারে 2 × 10⁵ প্যাসকেল চাপে 600 কেলভিন তাপমাত্রায় 1 মোল হিলিয়াম গ্যাস আছে। হিলিয়াম গ্যাস মানে গামা 1.67, এক পারমাণবিক। এটা আর এর মানটা এখানে ভুল আছে, এটা 8.31 হবে। পরবর্তীতে উভয় সিলিন্ডারের চাপের পরিমাণ অর্ধেক করা হলো। আচ্ছা, খুব মজার কথা, পরবর্তীতে উভয় সিলিন্ডারের চাপের পরিমাণ অর্ধেক করা হলো। ক নম্বর প্রশ্ন হচ্ছে, অপরিবাহী সিলিন্ডারের চূড়ান্ত তাপমাত্রা কত? অর্থাৎ রুদ্ধতাপীয় প্রক্রিয়ার চূড়ান্ত তাপমাত্রা কত? আমি আবার বলছি, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার চূড়ান্ত তাপমাত্রা কত? আচ্ছা, এখানে কী দেওয়া আছে একটু দেখেন। তাপমাত্রা, চাপ, আয়তন সবগুলো একই। আদি তাপমাত্রা কত? T1 হচ্ছে 600 কেলভিন। আদি তাপমাত্রা T1 হচ্ছে 600 কেলভিন। এরপর আদি চাপ লাগবে না, আমি সরাসরি করে ফেলতে পারবো। চাপের পরিমাণ কতটুকু করা হলো বলেন তো? চাপের পরিমাণ অর্ধেক করা হলো। তাহলে P2 সমান আমি লিখতে পারি, P2 সমান হাফ অফ P1, অর্ধেক করা হলো। এখানে P1 এর মান আপনি চাইলে বসাইতে পারেন 2 × 10⁵, না বসালে চলে আসবে, সরাসরি মান চলে আসবে।
আমাদের বের করতে হবে T2 ইকুয়াল টু হোয়াট। আমরা গামা সমান জানি 1.67, হিলিয়াম এক পারমাণবিক 1.67। তাহলে সূত্র কি দেখেন, সূত্র এইটুকু যদি আমাদের দেওয়া থাকে, আমি একটু এই পাশে করি, যদিও বাম পাশে করা উচিত, এই পাশে করছি। আমরা জানি T1 P1 টু দি পাওয়ার 1 মাইনাস গামা ডিভাইড বাই গামা ইকুয়াল টু T2 P2 টু দি পাওয়ার 1 মাইনাস গামা বাই গামা। এই জায়গায় আমি যদি T2 সমান বের করি, T2 সমান T1 ইন্টু এই P2কে এই পাশে নিয়ে আসি, তাহলে P1 বাই P2 হোল টু দি পাওয়ার 1 মাইনাস গামা বাই গামা। আপনি জাস্ট এই P2 সমান হাফ অফ P1 বসাই দেন, গামার মান বসাই দেন, T2 মান চলে আসবে। এখানে আপনার T2 মান আসবে 454.33 কেলভিন। এটা একদম সহজ যে অপরিবাহী সিলিন্ডারের চূড়ান্ত তাপমাত্রা কত, আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়ার সূত্র দিয়ে ইজিলি বের করে ফেলতে পারবো ইনশাল্লাহ। এটা স্ক্রিনশট নিয়ে রাখেন, পরে মেতে যাব। খ নম্বরে এরপর এখানে আসেন। এখানে বলছে সিলিন্ডার দ্বয়ের মধ্যে কোন ক্ষেত্রে কৃতকাজ বেশি হবে, সিলিন্ডার দ্বয়ের মধ্যে কোন ক্ষেত্রে কৃতকাজ বেশি হবে। আচ্ছা, আমরা প্রথমে পরিবাহী সিলিন্ডারের জন্য হিসাব করি। পরিবাহী সিলিন্ডার মানে হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া। এক্ষেত্রে W1 সমান আমরা লিখতে পারবো nRT ln V2 বাই B1। আচ্ছা বলেন তো, আমাদের কি এখানে আয়তনের পরিবর্তন দেয়া আছে? জিন্দেগিতে দেয়া নেই। আয়তনের পরিবর্তন যেহেতু দেয়া নেই, আমরা কি করব, আমরা জানি সমষ্ণ প্রক্রিয়ায় সূত্র হচ্ছে P1 V1 সমান P2 V2। তাহলে এখানে আপনি কী পাবেন বলেন তো, P1 V1 সমান চাপ কতটুকু করা হয়েছিল মনে আছে? চাপের পরিমাণ অর্ধেক করা হয়েছে, অর্ধেক। তাহলে আমি কি লিখতে পারি না, হাফ অফ P1 ইন্টু V2। তাহলে P1 চলে যাবে, আমি V2 সমান পাবো 2V1। আমি B2 সমান পাবো 2V1। এই B2 সমান 2V1 এখানে বসাই দেন। n এর মান কত মোল বলছে? 1 মোল। দেখেন n হচ্ছে 1 মোল, আর হচ্ছে 8.31, তাপমাত্রা 600 কেলভিন বলছে, 600 কেলভিন, 600 ইন্টু লন B2 হচ্ছে 2V1 ডিভাইড বাই B1। তাহলে B1 চলে গেলে লং 2 আসবে আর কি। এখানে W1 আসবে 3456.03 জুল। এটা হবে W1। এরপর অপরিবাহী সিলিন্ডারের জন্য দেখি, অপরিবাহী W2 সমান সূত্র বলেন তো, nR ডিভাইড বাই গা মাইনাস 1 T1 মাইনাস T2। n হচ্ছে 1, আর হচ্ছে 8.31, গামা 1.67 মাইনাস 1 ইন্টু T1 মাইনাস T2। স্যার T1 তো 600, T1 600, T2 কি 600 ছিল? না, T2 আমরা এর আগের অঙ্কে বের করছিলাম, সেটা ছিল T2 454.33 ছিল। এটা আমরা এর আগের অঙ্কে বের করেছিলাম। এটা আসবে 1806.74। তাহলে বলেন কোনটা বড়? W1 ইজ গ্রেটার দেন W2। তাহলে পরিবাহী সিলিন্ডারের কৃতকাজ বেশি হবে। সবসময় মাথা রাখবেন, আপনারা কি সবসময় মাথা রাখবেন, সমষ্ণ প্রক্রিয়া কৃতকাজ বেশি, রুদ্ধতাপীয় প্রক্রিয়া কৃতকাজ কম। বুঝেন না? আবার বলছি, সবসময় মাথা রাখবেন, সমষ্ণ প্রক্রিয়া কৃতকাজ বেশি, রুদ্ধতাপীয় প্রক্রিয়া কৃতকাজ কম। এখানে সমষ্ণ প্রক্রিয়া কৃতকাজ বেশি আসছে, রুদ্ধতাপীয় প্রক্রিয়া কৃতকাজ কম আসছে। HSC নিয়ে নেন। এবার 4 নম্বর প্রশ্নটা দেখেন। চার নম্বর কোয়েশ্চনটা খেয়াল করেন। 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি মোটর টায়ারকে পাম্প করে তার চাপ 2 ATM চাপের সমান করতে করতে সবেমাত্র ফেটে গেল। আচ্ছা, টায়ারের যে বিস্ফোরণ, এটা কোন প্রক্রিয়া হবে বলেন তো? সেটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া হবে, কারণ এটা হঠাৎ হবে, হঠাৎ। তাহলে যখন টায়ারের চাপ যখন 2 ATM হয়, তখন টায়ারটা টুস করে ফেটে যায়। এক্ষেত্রে চূড়ান্ত তাপমাত্রা নির্ণয় করতে বলছে, গামার মান দিয়ে আছে, চূড়ান্ত তাপমাত্রা নির্ণয় করতে বলছে। খুব মজার একটা প্রশ্ন। আচ্ছা, এখানে আমি একটু ক্লিয়ার করে দিই আপনাদের। যখন আপনি টায়ারের মধ্যে বাতাস ঢুকাচ্ছেন, মোটর দিয়ে যখন বাতাস ঢুকাচ্ছেন, ভিতরে অতিরিক্ত গ্যাস যখন ঢুকছে, তখন সেখানে চাপ বাড়তে বাড়তে 2 ATM হলো।
2 atm হলো। যখনই চাপ বেড়ে 2 atm হবে, যখনই চাপ বেড়ে 2 atm হবে, সাথে সাথে টায়ারটা টুস করে ফেটে গেল। টায়ার যখন ফেটে যাবে ওই গ্যাসগুলো হু করে কোথায় মিশে যাবে বলেন তো? ওই গ্যাসগুলোর সাথে সাথে কোথায় মিশে যাবে? বায়ুমণ্ডলে মিশে যাবে। গ্যাসগুলো যখন বায়ুমণ্ডলে মিশে যাবে তখন গ্যাসের পরবর্তী চাপ কত হবে বলতে পারবেন? স্যার, গ্যাসগুলো যখন টায়ার ফাটার পর যখন গ্যাসগুলো বায়ুমণ্ডলে মিশে যাবে তখন তাদের চাপ স্বাভাবিক বায়ুচাপের সমান হবে। অর্থাৎ এখানে P1 সমান যদি 2 atm হয়, টায়ার ফাটার পর বিস্ফোরণের পর T2 সমান হবে, সরি P2 সমান হবে 1 atm। আমি আবার বলছি, P1 সমান যদি 2 atm হয়, বিস্ফোরণের পর এর চাপ, গ্যাসগুলোর চাপ, যে গ্যাসগুলো টায়ারের ভিতরে ছিল সেই গ্যাসগুলো বাইরে চলে আসবে, বায়ুমণ্ডলে মিশে যাবে, বায়ুমণ্ডলীয় চাপের সমান হবে, অর্থাৎ P2 সমান 1 atm হবে। তাহলে আমরা লিখতে পারি P1 সমান 2 atm, P2 সমান 1 atm। জাস্ট এই 1 atmটা ধরতে পারলে আমরা ম্যাথ হয়ে যাবে। T1 সমান 27 ডিগ্রি সেলসিয়াস সমান 300 কেলভিন। তাহলে T2 ইকুয়াল টু হোয়াট? সূত্র সেম আগের মতো, ওই যে P1 TP ছিল। আচ্ছা, P1 টু দি পাওয়ার 1 মাইনাস গামা বাই গামা সমান P2 টু দি পাওয়ার 1 মাইনাস গামা বাই গামা। এইখান থেকে এই সূত্র দিয়ে আপনারা T2 মানটা বের করে ফেলবেন। এখানে T2 মান আসবে, আমি একটু লিখে দিই, T2 মান আসবে 246.1 কেলভিন, 246.1 কেলভিন। পরবর্তী মেথডে আসি। পরীক্ষাগারে আদর্শ তাপমাত্রা ও চাপে একটি সিলিন্ডারে 1 মোল কার্বন ডাইঅক্সাইড গ্যাস রাখা আছে। আদর্শ তাপমাত্রা ও চাপ বলছে। আচ্ছা, আদর্শ তাপমাত্রা ও চাপ। স্যার, আদর্শ তাপমাত্রা বলতে আমরা 273 কেলভিন তাপমাত্রাকে বুঝি। তাহলে এটা হচ্ছে 273 কেলভিন বা 0 ডিগ্রি সেলসিয়াস। আর আদর্শ চাপ বলতে আমরা 10 টু দি পাওয়ার এইভাবে লিখি, 1,01,325 প্যাসকেলকে বুঝি। এটা যদি আপনারা একটু সহজে লিখতে চান তাহলে সরাসরি 10 টু দি পাওয়ার 5 প্যাসকেল দিয়ে করে ফেলতে পারবেন, নাম্বার কাটবে না। 10 টু দি পাওয়ার 5 দিয়ে সরাসরি করতে পারবেন। 1,01,325 প্যাসকেল কত মোল? এখান থেকে দেওয়া আছে 1 মোল কার্বন ডাইঅক্সাইড গ্যাস। পরীক্ষা সম্পন্ন এক পর্যায়ে শিক্ষক শিক্ষার্থীদের বললেন, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় গ্যাসের আয়তন দ্বিগুণ করতে সমস্ত প্রক্রিয়ার তুলনায় কম কাজ করতে হয়। আচ্ছা, এটা তো আগের মতো অনেকটা। বলছি রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় গ্যাসের আয়তন দ্বিগুণ করতে, সমস্ত প্রক্রিয়ার তুলনায় কম কাজ করতে হয়। একটু আগে আমাদের ওই চাপ অর্ধেক বলছিল, এর আগের অঙ্কটাতে যেটা সৃজনশীল করছে ওখানে চাপ অর্ধেক বলছিল, আর এখানে আয়তন অর্ধেক বলছে। একই। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় গ্যাসটির চূড়ান্ত চাপ কত? দেখেন তো, আয়তন কত গুণ? আয়তন দ্বিগুণ। তাহলে পি আর বি দিয়ে আমাদের করতে হবে। বলেন P1 B1 টু দি পাওয়ার গামা সমান P2 B2 টু দি পাওয়ার গামা। চূড়ান্ত চাপ P1 কত বলেন তো? P1 এর মান হচ্ছে 1,01,325। এটা হচ্ছে প্রমাণ চাপ বা আদর্শ চাপ। তাহলে V1, আচ্ছা একটু সাজা লিখি না তাহলে সুবিধা হবে। P2 সমান আমরা লিখতে পারি P1 ইন্টু V1 বাই V2 হোল টু দি পাওয়ার গামা। তাহলে P1 হচ্ছে 1,01,325 ইন্টু, বলেন আয়তন কত গুণ? দ্বিগুণ না? আয়তন যদি দ্বিগুণ হয় B2 সমান 2V1 হবে হোল টু দি পাওয়ার 1.4। গামার মান কি দেওয়া আছে? আচ্ছা সরি, কার্বন ডাইঅক্সাইড গ্যাস বলছে, তাহলে 1.33 বহু পারমাণবিক গ্যাস। এখানে আপনার P2 মান চলে আসবে। P2 আসবে 38,394.99 এত প্যাসকেল। একটু ক্যালকুলেশনগুলো চেক করে দেখবেন। আমি তাড়াহুড়া করে ক্যালকুলেশন করেছি, ভুল হতে পারে তাড়াহুড়া যেহেতু ক্যালকুলেশন হয়েছে। 38,394.99 প্যাসকেল। আয়তন কমে, চাপ কমে যাবে। আয়তন যখন বাড়ে চাপ কমে যায়। তাহলে 1 লক্ষ থেকে প্রায় 38,000-এ চলে আসছে চাপটা। আশা করছি পারবেন এটা। এরপর আসেন খ নম্বরটা দেখেন। শিক্ষকের বক্তব্য যথার্থ ছিল কিনা। শিক্ষক বলছিলেন
রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কম কাজ হবে, সমুষ্ণ প্রক্রিয়ায় বেশি কাজ হবে। তাহলে আমরা আগে সমুষ্ণ প্রক্রিয়ায় কাজ বের করি। সমুষ্ণ প্রক্রিয়ায় আমরা যে W সমান nRT ln B2/B1, হ্যাঁ, তারপর এখানে দেখেন এই n হচ্ছে কত মোল, 1 মোল কার্বন ডাইঅক্সাইড বলছিল 1 মোল, 8.31, তাপমাত্রা 273 ইন্টু ln B2, যেহেতু আয়তন দ্বিগুণ করার কথা বলছে তাহলে 2B1 হবে, আয়তন দ্বিগুণ করছে। এটা আমরা W1 এর মান পাবো কত, 1572.5 জুল। সমুষ্ণ প্রক্রিয়ায় আমরা কাজ পেয়ে গেলাম। এরপর আমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়া কাজ বের করতে হবে। রুদ্ধতাপীয় প্রক্রিয়া কাজ বের করতে হবে। W2 সমান nR বাই gamma -1 T1 - T2, nR বাই gamma -1 T1 - T2। দেখেন এখানে তো আমাদের T2 যায় না, T2 বের করতে হবে। আরেক ঝামেলা, আমরা আগে T2 বের করে ফেলি। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় T2 যায় না, T2 বের করতে হবে, T2 আগে বের করে ফেলি। আমরা জানি T1 B1 টু দি পাওয়ার gamma -1 সমান T2 B2 টু দি পাওয়ার gamma -1। তাহলে এখানে আমরা T2 সমান পাবো T1 ইন্টু B1 বাই B2 হোল টু দি পাওয়ার gamma -1। আপনি B2 সমান 2B1 বসাই দিবেন, আর গামার মান 1.33 বসাবেন, T1 এর মান 273 বসাই দিবেন। T1 এর মান 273 বসাই দিলে T2 চলে আসবে। এখানে T2-র মান আসবে, এখান থেকে T2-র মান আসবে 206.9 কেলভিন। ক্যালকুলেশনগুলো একটু চেক করবেন আপনারা। তাহলে n হচ্ছে 1 মোল, আর হচ্ছে 8.31, কার্বন ডাইঅক্সাইড বহু পারমাণবিক 1.33 -1, T1 এর মান 273 আর T2 মান 206.9। সবগুলো বসিয়ে দিলে আপনি এখানে কাজ পাবেন 1373.23 জুল। তাহলে দেখেন এই W2 ইজ লেস দেন W1, তার মানে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃতকাজের মানটা কম। আমি আবার বলছি, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় যে কৃতকাজ, সেই কৃতকাজের সমস্ত প্রক্রিয়ার তুলনায় কম। এর স্ক্রিনশট নিয়ে নেন, আমরা পরবর্তী মেতে যাব। এটা আসেন, দুই মোল নাইট্রোজেন গ্যাসকে, তাহলে নাইট্রোজেন গ্যাস 2 মোল বলছে, তাহলে n = 2। নাইট্রোজেন গ্যাস যেহেতু বলছে গামার মান 1.4 দ্বিপারমাণবিক, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বলছে, তাহলে এখানে T1 এর মান হচ্ছে 303 কেলভিন। ধীরে ধীরে বলছে, ধীরে ধীরে আয়তন বৃদ্ধি করা হলো। আচ্ছা, প্রথমে ধীরে ধীরে মানে এটা হচ্ছে সমষ্ণ, ধীরে ধীরে মানে হচ্ছে সমষ্ণ। তাহলে প্রথমে সমষ্ণ প্রক্রিয়া আয়তন বৃদ্ধি করা হলো, পরে পূর্বের সমপরিমাণ কাজ করে আয়তন হঠাৎ বৃদ্ধি করা হলো। আচ্ছা, হঠাৎ মানে হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় প্রথম ধাপে প্রসারণ দেওয়া আছে 1:2, প্রথম ধাপে প্রসারণ B1:B2। তাহলে আমি এভাবে লিখতে পারি 1:2 মানে B2 সমান 2B1 লিখতে পারি, B2 সমান 2B1। দ্বিতীয় ধাপে প্রসারণ একই হবে কিনা আমি এটা একটু আপনাদের ক্লিয়ার করি। কতগুলা গ্যাসকে আয়তন, আচ্ছা 1:2, কতগুলা গ্যাসকে সমষ্ণ প্রক্রিয়ায় আয়তন দ্বিগুণ করছেন, কতগুলা গ্যাসকে সমষ্ণ প্রক্রিয়ায় আয়তন দ্বিগুণ করছেন। একটা কাজ হলো ঠিক সেম পরিমাণ কাজ করে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় যদি আপনি আয়তন বৃদ্ধি করেন, ঠিক সেম পরিমাণ কাজ করে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় যদি আপনি আয়তন বৃদ্ধি করেন, সেক্ষেত্রে আয়তন কি সমষ্ণ প্রক্রিয়ার মানে দ্বিগুণ হবে নাকি হবে না? এটাই মানে এই অনুপাত কি 1:2 হবে নাকি ভিন্ন কিছু হবে? স্যার সমষ্ণ আর রুদ্ধতাপ তো সেম না, অনুপাত কখনো একই হবে না, এটা আমাদের বের করতে হবে। আমি আবার বলছি আপনি এই 1:2 প্রসারণের মাধ্যমে আপনি সমষ্ণ প্রক্রিয়ায় কিছু পরিমাণ কাজ করলেন, ঠিক সেম কাজ আপনি রুদ্ধতাপীয় প্রক্রিয়া করলেন, হঠাৎ বৃদ্ধি, সেম কাজ রুদ্ধতাপীয় প্রক্রিয়া করলেন। প্রশ্ন হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় যে প্রসারণ যেটা 1:2 ছিল সমষ্ণতে, যেহেতু কাজ সেম, সেক্ষেত্রে প্রসারণ কি সেম হবে? এটি ছিল প্রশ্ন। তাহলে আমরা আগে সমষ্ণ প্রক্রিয়ার কাজ বের করে ফেলি। বলেন W1 সমান nRT ln B2/B1, n 2 মোল আর 8.31,
তাপমাত্রা 303 লন, B2 সমান 2B1, তাহলে B1 এখান থেকে একটা কাজ পেয়ে যাবেন, কাজ পাবেন 3492.27 এত জুল কাজ পাবেন। এখন W2 সমান W1 রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় সেম কাজ করবেন, এটা সমস্যা ছিল। তাহলে এখানে আপনার এই 3492.27, তার মানে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কাজের মান সেম। এবার দেখেন রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আমরা W2 সমান সূত্র জানি nR/Γ-1 T1 - T2। এখান থেকে আমরা W2 এর মান বসাই দিব 3492.27 ইকুয়াল টু n ছিল 2 মোল, আর হচ্ছে 8.31, গামা যেহেতু নাইট্রোজেন গ্যাস দ্বিপারমাণবিক 1.4 - 1, T1 ছিল 303 - T2। আচ্ছা, আমরা এখান থেকে T2 এর মানটা বের করব। T2 আসবে 219 কেলভিন। আচ্ছা, আমাদেরকে T2 বের করতে বলছে নাকি এই V1:B2 বের করতে বলছে? এই যে দেখেন, এটা প্রসারণ অনুপাত V1:B2, যেটা 1:2 ছিল সেটা 1:2 হবে কিনা সেটা জানতে চাইছে। তার মানে আমাদের V1/B2 মান বের করতে হবে। তাহলে আমরা কি জানি? T1 B1⁻Γ-1 সমান T2 B2⁻Γ-1। তাহলে আমি T1 আর T2 জানি, তাহলে আমরা এখানে বের করতে হবে কার মান? V1/B2। আচ্ছা, V1/B2 হোল টু দি পাওয়ার Γ-1, তাহলে 1.4 - 1 ইকুয়াল টু T1 কে ওই পাশে নিয়ে যাই, আসি, তাহলে T2/T1 হবে। তাহলে এখানে হচ্ছে আপনার এই 0.4 পাওয়ার। তাহলে আমি যদি V1/B2 বের করি, অনেকেই ক্যালকুলেশনটা পারেন না, কেন পারেন না জানি না। তাহলে এটা এই V1/B2 এর পাওয়ার হচ্ছে 0.4, ওই যে 1.4 থেকে 1 গেলে 0.4টা এখানে এসে কী হবে দেখেন, T2/T1 এখানে ইনভার্স 0.4 হয়ে যাবে। যখন কোনো একটা পাওয়ার আপনারা শিফট করি তখন ইনভার্স হয়ে যায়, 0.4। তাই T2 আর T1 এর মান বসে দিলে আপনারা এই অনুপাত পেয়ে যাবেন। তাহলে V1/B2 এটা 1:2 হয় কিনা দেখতে হবে আর কি। তো এই লাস্টের ক্যালকুলেশনটা একটু নিজে করবেন। এরপর অঙ্কতে আমরা যাব, একটু এসএস নিয়ে রাখেন, লাস্ট অঙ্কতে যাব। সাত নম্বর প্রশ্নতে আমরা দুইটা লেখচিত্র দেখতে পাচ্ছি, একটা হচ্ছে এসি আর একটা হচ্ছে এবি, দুইটা লেখচিত্র দেখতে পাচ্ছি। স্যার আমরা জানি আচ্ছা, এখানে আমরা জানি রুদ্ধতাপীয় প্রক্রিয়ার রুদ্ধতাপীয় রেখার সমস্ত রেখার তুলনায় অধিকতর কাটা। এখানে বেশি কাটা যেটা সেটা দেখেন, এখানে এই রেখাটা একটু বেশি কাটা, এই এসিটা বেশি কাটা। তাহলে এসিটা হওয়ার কথা ছিল রুদ্ধতাপীয় রেখা, কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি এসিটা রুদ্ধতাপীয় রেখা নয়, এসিটা এখানে সমস্ত রেখা। কেন বলেন তো? এই বিন্দুতে আপনার এটা লিটার হবে, এখানে এই বিন্দুতে আপনার চাপ হচ্ছে 2 আর আয়তন হচ্ছে 30। তাহলে P1 B1 যদি করেন এই বিন্দুতে PA যদি VA করেন, সেক্ষেত্রে PA × B এর মান হবে 2 × 30 সমান হচ্ছে 60। আর এই সি বিন্দুতে যদি আপনি PC VC করেন সি বিন্দুতে, সেক্ষেত্রে এইখানে হচ্ছে 6 চাপ আর আয়তন হচ্ছে 10, তাহলে 6 × 10 মানে 60। তাহলে PA VA সমান PC BC, অর্থাৎ এই এসি রেখাটাই মূলত সমস্ত রেখাকে নির্দেশ করে, কারণ সমস্ত প্রক্রিয়া বয়লের সূত্র মেনে চলে, সেখানে P1 B1 সমান P2 B2 হয়। তাহলে এসি রেখার যত কাজ, আমরা এই যে এসি অংশের যে কৃতকাজ, সেই কৃতকাজটা আমাদের করতে হবে কিসের মাধ্যমে জানেন? সেই কৃতকাজটা আমাদের করতে হবে সমস্ত প্রক্রিয়ার মাধ্যমে। তাহলে এই বিটা রুদ্ধতাপ করা যাবে না, এই বিটা নিচে চলে আসছে, এই বিটা অ্যাকচুয়ালি আরও খারাপ হওয়ার কথা ছিল। এই অঙ্কতে যেহেতু একটু প্রবলেম দেখতে পাচ্ছি, আপনারা জাস্ট এসি অংশে কৃতকাজটা বের করে নিন, nRT ln B2/B1 দিয়ে এসি অংশে কৃতকাজটা বের করে নিন। আজকে এটুকুই থাকুক।
দেখা হবে আগামী ক্লাসে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।